ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ নিবেদন করছে RICL TMX। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় ব্যাংক খাতের সংস্কার কোন পথে। এই বিষয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন FBCCI এর সাবেক সভাপতি এবং ন্যাশনাল ব্যাংক PLCর চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, এবং আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের দুজনকেই স্বাগত। আজকের বিষয় ব্যাংক খাতের সংস্কার কোন পথে। আলোচনা শুরু করব। প্রথমেই আব্দুল আওয়াল মিন্টু, আপনার কাছেই আগে জানতে চাই, আপনি ন্যাশনাল ব্যাংকের দায়িত্ব নিয়েছেন পরিবর্তিত পরিস্থিতিতে। আমরা দেখছি আমাদের ব্যাংক খাত খুবই ধীরে ধীরে অধপতনের দিকে, দ্বার প্রান্তেই মোটামুটি চলে গিয়েছিল। সেই জায়গা থেকে একটা সংস্কারের প্রত্যাশা আমরা করছি। আপনি নিজেই যেহেতু একটি কি বলবো বিপদগ্রস্ত ব্যাংকের দায়িত্ব নিয়েছেন, আপনার কাছে একটু জানতে চাই আগে। প্রথম আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি দায়িত্ব নেইনি, অপ্রত্যাশিতভাবে আমাকে দেওয়া হয়েছে। এটাও সত্যি যে ব্যাংকের অবস্থাটা এই মুহূর্তে অন্তত ক্যাশ ফ্লো, ডেইলি আদান প্রদানের যে ব্যাপারটা, তাতে আমাদের সমস্যা আছে। তা আমি আশা করি কেন্দ্রীয় ব্যাংক, যেটা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব, কেন্দ্রীয় ব্যাংকের অপর নাম বলে ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্স। তো এখন কেন্দ্রীয় ব্যাংক যদি ল্যান্ড মানে দাঁত দেওয়া, তো ওনারা যদি দাঁত না দেয় তাহলে তো আর ব্যাংক তো অন্য কারো থেকে দান নিতে পারবে না। অতএব আমি মনে করি কেন্দ্রীয় ব্যাংক যে জন্য গঠিত, কেন্দ্রীয় ব্যাংকের কাজ তো তিনটা ভাই। একটা হইল সরকারের ব্যাংকার, একটা হইল কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ম নীতি অনুযায়ী রেগুলেট করা এবং ওদের জন্য নিয়ম নীতি বানানো। 3 নম্বর কাজ হলো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ওটাকে নট অনলি মেনটেন করা বা ওটাকে ম্যানেজমেন্ট করা। এছাড়াও তো কেন্দ্রীয় ব্যাংকের কোনো কাজ নাই। আমার আপনার সাথে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কাজ নাই। তো আমাদের যে ব্যাংকের আমি এখন চেয়ারম্যান আছি, সেই ব্যাংকের সমস্যা আছে। সেই সমস্যার সমাধান করতে আমি বারবারই আমাদের গভর্নর সাহেবের কাছে দেখা করছি। আমি আশা করি উনি একটা নতুন পন্থা বের করছেন মানে সহায়তা করার জন্য। আমি আশা করি সেটা এই সপ্তাহে কার্যকর যদি হয়, তাহলে আমি অন্তত আমার যে ব্যাংকে আমি আছি সেই ব্যাংকের কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। 1 2 নম্বর হলো আপনি সংস্কারের কথা বলতেছেন। তো বাংলাদেশে প্রত্যেকটা খাতেই এখন সংস্কার দরকার, ইনক্লুডিং আমাদের নিজস্ব মনস্তাত্ত্বিক যে সমস্যাগুলো আছে। কেউ ডাইরেক্টর হলেই মনে করে যে উনি ব্যাংকের মালিক। ব্যাংকের মালিক তো কোনো ডাইরেক্টর না। ব্যাংকের আসল মালিক হলো ব্যাংকে যারা টাকা রাখে তারা। এটা হলো প্রথম স্টেক হোল্ডার হলো ব্যাংকের, যারা ব্যাংকের টাকা জমা রাখে। 2 নম্বর স্টেক হোল্ডার হলো যারা ব্যাংকের সাথে লেনদেন করে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে, উৎপাদন বৃদ্ধি করে, তারা হলো 2য় নম্বর। আপনি যদি একদমই ধরতে চান যে আমার কোনো রকমের কোনো, আমি একটা ঝুঁকি গ্রাহক, তাহলে আমি হলাম 3 নম্বরে অ্যাজ এ শেয়ার হোল্ডার। তার ভিতরেও যারা ডাইরেক্টর বলে নিজেদের দাবি করে, মালিক বলে, তাদের সামান্য অংশ। নর্মালি যে কোনো ব্যাংকে শতকরা 70% মালিকানা হইল স্টক এক্সচেঞ্জে, যারা স্টক এক্সচেঞ্জ যারা ওই শেয়ার কিনে বিক্রি করে তাদের কাছে। কিন্তু এটা আমাদের দেশের একটা মনস্তাত্ত্বিক সমস্যা হয়ে গেছে। যেই ব্যাংকের ডাইরেক্টররা সে মনে করে যে আমি ব্যাংকের মালিক। আরে ভাই, ব্যাংকের মালিক কিন্তু ডাইরেক্টররা না। একটু আপনাকে থামাতে চাই এই জায়গায়। আপনি যে বললেন যে 1 নম্বর স্টেক হোল্ডার যারা ডিপোজিটর, খুব সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র আমানত যারা জমা রেখে একটা বড় অঙ্কের আমানত ব্যাংকগুলোকে দেয়, কিন্তু আমরা তো দেখি বাস্তবে এই ব্যাংকগুলোতে গিয়ে তারাই সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়। সেখানে আপনি যেমন বলছিলেন যে উদ্যোক্তাদের জায়গা থেকে মনস্তাত্ত্বিক সংস্কার দরকার, ব্যাংকারদের মধ্যে এই সংস্কারটা প্রয়োজন কিনা।
শীর্ষ দায়িত্বে থেকে আসলে আপনারা সেটা নিয়ে কি কখনো ভেবেছেন কিনা? ব্যাংক তো এক ধরনের সেবা প্রদানকারী মানে একটা সংগঠন, নাম কি প্রতিষ্ঠান। তো সেখানে যদি একটা কাস্টমার, সে সঞ্চয়কারী হোক, সে ঋণ গ্রহীতা হোক, শুধু সার্ভিস না পায়, তাহলে আর ব্যাংকিং কেমন হইল? ব্যাংকে তো অন্য কোনো কাজ নেই। তো সেজন্য বলি আপনাকে প্রথমে যদি আমাদের অনেক বহুমুখী সংস্কার লাগবে। এটা শুধু ব্যাংকিং খাতে না, পুরা দেশের সমাজের প্রতিটি খাতে সংস্কার লাগবে। এর ভিতরে ব্যাংকিং খাতেও বহুমুখী সংস্কার লাগবে। তবে অর্থনীতিবিদ আছে, উনি আগে বলুক কিছু, তারপরে তো নিশ্চয়ই আপনার কাছে আসবো। ডক্টর খন্দকার গোলাম আজম, আপনার কাছে জানতে চাই আসলে একটু পিছনের ইতিহাসটা জানতে চাই, যে আজকে আমরা যে অবস্থায় আছি, আসলে 2024 সালে এসে আমাদেরকে নতুন করে সংস্কারের কথা ভাবতে হচ্ছে, স্বাধীনতার এত বছর পরে এসে বা আমাদের ব্যাংকিং ইতিহাসের এত বছর পরে এসে। একটু ছোট্ট করে বলবেন কিনা যে এই পরিস্থিতিটার জন্য আসলে পেছনে আমাদের কি কি দুর্বলতা ছিল, বিশেষ করে বিগত 16-17 বছরে? দেখুন, আমরা সিপিডির পক্ষ থেকে প্রতি বছর একটা গবেষণা প্রতিবেদন প্রকাশ করি, সেটা হচ্ছে বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা রিপোর্ট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সঙ্গে মিলে। এবং সেখানে আমরা এই মিন্টু ভাইদের মতো যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মতামত নিয়েই আমরা তৈরি করি। এবং সেখানে আমরা যেটা ব্যাংকিং খাতের দক্ষতা বা উৎকর্ষতার কিছু সূচক থাকে সেই রিপোর্টে, এবং সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে 2010 পরবর্তী সময়কাল থেকে ধারাবাহিকভাবে এক ধরনের মানে অবনমন হয়েছে সূচকের। এবং একসময় কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাতের মানে মিডল ইনকাম কান্ট্রিগুলোর লেভেলে বাংলাদেশে একসময় পারফরমেন্স ছিল। সেখান থেকে এটা কিন্তু এখন নেমে গিয়ে একবার লো ইনকাম কান্ট্রির যে পারফরমেন্স, সেখানে আমরা ঢুকে গিয়েছি। মানে 100-র নিচের যে দেশগুলো, সেই দেশগুলোর কাতারে আমাদের এখনকার মানে এই সরকার হয়তো এখন এটা জঞ্জালটা নিয়েছেন, কিন্তু মানে আগের সরকারের সময়কালের একটা প্রেক্ষিত সেটি। এবং সেটি এ কারণে হয়েছে যে বাংলাদেশ, প্রথম যদি আমি বলি এটার সূত্রপাতটি এখান থেকে, যে বাংলাদেশের মতো একটা ছোট অর্থনীতির দেশে 62টি ব্যাংকের আসলে কোনো প্রয়োজন নেই। আপনি এই ব্যাংকগুলোকে কেন দেয়া হয়েছে, এটার পিছনে কোনো যুক্তি পাওয়া যায় না। আমার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর থেকে বা কেন্দ্রীয় ব্যাংকের সেই সময়কালে যারা বোর্ডে ছিলেন, তারাই বা কিভাবে সরকারের রাজনৈতিক ইশারাকে সঙ্গী করতে গিয়ে এই ধরনের ব্যাংক একটার পর একটা ব্যাংকের অনুমোদন তারা দিয়ে গেছেন। এবং এই ভারতের মতো, আমি প্রায়ই এই উদাহরণটা দিই, যে ভারতের মতো বাংলাদেশের যে 17 গুণ বড় একটা দেশে আপনার ওদের কেন্দ্রীয় পর্যায়ে মনে হয় ব্যাংক রয়েছে 17টা, আর কিছু আঞ্চলিক ব্যাংক রয়েছে। তা দিয়ে যদি তাদের অর্থনীতি চলতে পারে, আমাদের মতো একটা দেশে 62টি ব্যাংক কোথায় চলবে? ফলে যেটি হয়েছে সেটি হলো যে এক একটি ব্যাংক এখানে এসছে এবং একজন আরেকজনের পা কাটতে শুরু করেছে। অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের ডেপোজিটার নিয়ে নেওয়া, গভর্নমেন্টের যে সমস্ত বিজনেসগুলো আছে এগুলোকে কিভাবে নিয়ে নেওয়া, এই সমস্ত জিনিসগুলোকে ফেরত না দেওয়া, এই একটা কালচারের ভিতরে আমরা তো দেখেছি আসলে বিগত সময়ে যখন এই নতুন ব্যাংকগুলো দেওয়া হয়েছিল, তখন বারবার বলা হচ্ছিল তারা নতুন ধরনের ব্যাংক করবে, তারা প্রান্তিক মানুষের কাছে ছুটে যাবে, নতুন। দেখুন, আমাদের মতো অর্থনীতির জায়গায় আপনি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসের ক্ষেত্রে যে অনেক বেশি ইনোভেটিভ আইডিয়া আনবেন, সেটি করবার সুযোগ কম। কারণ আমাদের ডিপোজিট সীমিত, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আসলে তুলনামূলকভাবে সীমিত। এবং মনে রাখতে হবে যে আপনি যে রুরাল ইকোনমির বলছেন, সেই জায়গাগুলোতে কিন্তু মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো কিন্তু অনেক শক্তিশালী, সেই সমস্ত জায়গাগুলো। এই কথাটা আমি কখনো লজিক্যালি বুঝতে পারি না, যে যদি আপনার অ্যাক্সেস বাড়াতে হয়, অর্থাৎ আপনি যদি ব্যাংকিং ফ্যাসিলিটি বাড়াতে চান, তাহলে আপনার জন্য ব্যাংক করতে হবে কেন? আপনি ব্রাঞ্চ বাড়িয়ে দেন, আপনি এই ব্যাংকগুলো কি ব্রাঞ্চ করার সুযোগ করে দেন, যেমন করা হয়েছিল আমাদের এখানে সাব এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছিল, সেটার একটা ইতিবাচক ফল পাওয়া যাচ্ছিল। এবং এগুলো দিয়ে কিন্তু আপনি কাভারেজ বাড়াতে পারেন। এখন উপশাখাও করছে। ফলে এই সমস্ত জায়গায় আপনি এগুলো করাই হয়েছে একেবারে পরিষ্কার। এবং এই সমস্ত বোর্ডগুলো এবং চেয়ারম্যানগুলো দেখলেই বুঝবেন যে এগুলো পুরোপুরি এক ধরনের রাজনৈতিক বিবেচনায় এই ধরনের ব্যাংকগুলো দেয়া। ঠিক এই জায়গাটাতেই আসতে চাই, রাজনৈতিক বিবেচনায় আসলে। কিন্তু এখানে দেখলাম প্রত্যেকটা স্ক্যামের পিছনে কোনো না কোনো বড় ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠান, তাদের সম্পৃক্ততা আমরা দেখি।
তো সেইখানে আসলে আপনার কি মনে হয় যে আমরা তো ওই অর্থনৈতিক কাঠামো থেকে আসলে খুব বেশি বের হতে পারছি না, নতুন পরিবর্তিত যে পরিস্থিতি সেখানে আসলে কি এটা সম্ভব হবে? কারণ এখনও আমরা দেখছি যে বেশিরভাগ ব্যাংক বা একটা ব্যবসায়ী পক্ষ বা একটা ব্যবসায়ী মহল হতে চলে গেছেন, আর একজন এসে সেখানে দায়িত্ব নিলেন। তো দেখুন, ধারণা পরিবর্তন হবে এই সমস্ত জায়গার ক্ষেত্রে নতুন যে কোনো সরকার বা এখন যেমন আমাদের নতুন গভর্নর মহোদয় আসছেন, তিনি যদি চান যে হ্যাঁ সব জায়গায় একসাথে উনি হাত দেবেন, তাহলে কিন্তু কোনো ফলাফল উনি আনতে পারবেন না। উনি প্রথমত সবচেয়ে প্রবলেমেটিক যে ব্যাংকগুলো সেখানে উনি নজর দিয়েছেন, এবং তার ভিতরে ইসলামী ঘরানার যে ব্যাংকগুলোতে সবচেয়ে বেশি প্রবলেম, এবং তার সাথে এই যে মাতলুব ভাই এখন যে বোর্ডের নিয়েছে, এই ব্যাংকগুলোর বোর্ডগুলোকে পরিবর্তন করেছেন। আমার মনে হয় যে উদ্যোগের দিক থেকে এটা হলো প্রাথমিক উদ্যোগ। তারপরেও আমি খুব হার্শলি একটা কথা বলি, আমাদের এই ব্যাংকগুলো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এই ইসলামী ঘরানা, ইসলামী ব্যাংক বলছি না, ইসলামী ঘরানার অন্য ব্যাংকগুলোর কথা বলছি, এই ব্যাংকগুলো এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, এই ব্যাংকগুলোকে আসলে সারভাইভ করানো এবং এই যে বিপুল পরিমাণ খেলাপি ঋণ দু একটা গোষ্ঠীর কাছে বা বড় বড় গ্রুপের কাছে চলে গেছে, এগুলো পুনরুদ্ধার করে এগুলোকে দাঁড় করানো আসলে ডিফিকাল্ট। ফলে এগুলোকে লিকুইডেশনের মতো হার্শ হয়তো কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে নেবার দরকার হতে পারে। জনাব আব্দুল আওয়াল মিন্টু, আপনার কাছে একই প্রশ্ন একটু জানতে চাই যে আমরা দেখি আসলে আমাদের বিশেষ করে প্রাইভেট সেক্টরের যে ব্যাংকগুলো, বেসরকারি খাতের ব্যাংকগুলোর নেতৃত্বে, পরিচালনা পর্ষদে বলি, ব্যবসায়ীদের অংশগ্রহণই আমরা বিগত সময়ে দেখে এসেছি, এবং এখনও আসলে নতুন করে যারা দায়িত্ব আসলেন বা আসতে হলো আর কি পরিবর্তিত পরিস্থিতিতে, তারাও ব্যবসায়ী। তো সেই ক্ষেত্রে আসলে পলিসি পরিবর্তনের ক্ষেত্রে বা আপনি যে সংস্কারের কথা বললেন, মানসিক কথা পরিবর্তনের কথা বললেন, সেটি কি আসলে সম্ভব হবে? আপনাদের অন্য কোনো উপায় তো নাই, আপনাদের তো কোনো এটার জন্য কোনো স্কেপ রুট নেই। ব্যাংক বা ব্যাংকিং সার্ভিস একটা সেবা, বাট তার থেকেও বড় অনেক জিনিস দেশের অর্থনীতির সাথে এটা অঙ্গ অঙ্গে জড়িত। মানুষ সঞ্চয় কোথায় করে? আমেরিকাতে আছে সঞ্চয় ব্যাংক, সেভিংস ব্যাংক আছে, এটা আমাদের দেশে তো নাই, এমনি ব্যাংক। 2 নম্বর হলো সঞ্চয় বন্ড কিনতে পারেন, সরকার যেটা কিনে, সেটা সরকার নিজের ওই দায় নিজের ঘাড়ে নেয়, অর্থাৎ সরকার একটা কাগজ দেয় আপনাকে আর সরকার আপনার থেকে টাকা নেয়, অর্থাৎ সরকার তার দেনা বাড়াইল। আর তো কোনো উপায় নেই, আপনাকে ব্যাংকেই সঞ্চিত রাখতে হবে। কিন্তু ওনার কথা যদি আমি যাই, আমি স্বীকার করি যে এতগুলা ব্যাংক কেন দিল। প্রত্যেকটা বেশিরভাগ ব্যাংক দেওয়া হয় যে রাজনৈতিক বিবেচনায়। বাট ধরেন ন্যাশনাল ব্যাংক কিন্তু বাংলাদেশের প্রথম প্রাইভেট সেক্টরের ব্যাংক। আমি তো সবসময় আস্তে সাহেবের বিরোধিতা করে আসছি, আমাকে তো কেউ বলে নাই যে তুমি এখানে আছো যেন ব্যাংকের লাইসেন্স দেবো না। আর আপনার গত 10 বছরে যে ব্যাংকগুলো দেওয়া হয়েছে বা 12-15 বছরে দেখুন কাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে। সেই জন্য তো আপনাকে বললাম যে আমাদের মনস্তাত্ত্বিক সংস্কার লাগবে। ওই জায়গাটাতেই আমি জানতে চাচ্ছিলাম যে যখন ব্যবসায়ীরাই আসলে পর্ষদে বসে আছেন এবং পর্ষদের নিয়ন্ত্রণ যখন ব্যবসায়ীদের হাতে, তখন আমরা যখন ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের কথা বলি, পরিচালনা পর্ষদে কতদিন থাকতে পারবে, একজন চেয়ারম্যান কতদিন হতে পারবে, এই বিষয়গুলো যখন সংস্কারের কথা বলি, যেগুলো আমরা দেখেছি বিগত সময় সরকার ইচ্ছা মতো এবং ব্যবসায়ীদের, সেই সব পর্ষদে থাকা ব্যবসায়ীদের ইচ্ছা মতো, চাহিদা মতোই সেগুলো পরিবর্তন করেছিল, সেগুলো যখন সংস্কারের প্রশ্ন আসে, এখন যারা দায়িত্বে আছেন তারাও তো ব্যবসায়ী, সেগুলো তো বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো তাদের বিরুদ্ধে চলে যাবেন। সেই মানসিকতা কি এখন যারা দায়িত্বে আছে তাদের আছে? শুনেন, যে কথাটা আমি একটা অপ্রিয় সত্য কথা বলি, এই ব্যবসায়ী ডেফিনেশন কি আপনার কাছে? যারা চুরি করে তারা ব্যবসায়ী? যারা দেশের জন্য সম্পদ সৃষ্টি করে তারা ব্যবসায়ী? নাকি যারা সঠিক সময় সঠিক পণ্য সরবরাহ করে জনগণের যে একটা ডিমান্ড আছে, দাবি আছে পণ্যের জন্য তারা সরবরাহ করে, তারা ব্যবসায়ী? আনফর্চুনেটলি আমাদের দেশে এখন ব্যবসায়ী ওরা যত বড় চোর তত বড় ব্যবসায়ী তারা, এবং তত বড় তাদের ব্যাংকের ওই কী বলে লোন। এখন আগে আপনাকে ব্যবসায়ীদের ডেফিনেশনটা বদলাইতে হইব, মানে প্রথম যে কারা আসলে ব্যবসায়ী। এখন আমার হিসাবে তারাই ব্যবসায়ী, প্রকৃত ব্যবসায়ী
যারা দেশে উৎপাদন করে, যে কোনো পণ্য উৎপাদন করে দেশে উৎপাদনশীলতা বাড়িয়ে দেশের জন্য সম্পদ সৃষ্টি করে, সেই সম্পদের একটা ভাগ উনি নিজের জন্য রেখে দেয় যদি লাভ হয়। এখন বড় বড় যে ব্যবসায়ীর কথা আপনি বলতেছেন, যদিও মুখ ফোটাই বলতেছেন না, এরা কেউ সম্পদ সৃষ্টি করে না, বেশিরভাগ অবৈধভাবে সম্পদ অর্জন করে। এখন যদি আপনি প্রকৃত ব্যবসায়ী যে দিন রাত 24 ঘন্টা কাজ করে দিনের শেষে সামান্য পয়সা হয়তো পাচ্ছে বা রুজি করতেছে, তার সাথে যদি যারা অবৈধভাবে সম্পদ অর্জন করে এবং রাতারাতি দেখবেন যে কিসের টাই স্যুট অমুক টমুক বড় বড় গাড়ি চালাইতেছে, আমি তো ওদেরকে ব্যবসায়ী বলি না, ওদেরকে আমি মনে করি লুণ্ঠনকারী। সো যদি আপনি এখন ভাগ করেন, এখন বাংলাদেশে দুঃখিত সহিত বলতে হয় গত 15 বছরে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী জন্ম হয়েছে। যে স্বার্থান্বেষী গোষ্ঠী দেখবেন, খুব ভালো করে চেক করে দেখেন, তারা শুধু বাংলাদেশের সম্পদ লুট করছে। কেউ ব্যাংক থেকে টাকা নিয়ে আর ফেরত দিচ্ছে না, কেউ ওই মানে কন্ট্রাক্ট যেটা 100 টাকার কন্ট্রাক্ট হওয়ার কথা সেটা 120 টাকা নিচ্ছে, সে কাজটাও ঠিকমতো করে নাই। প্রকৃত ব্যবসায়ী যে তিনি ওই লুণ্ঠনকারী না। তো এখন এই যে যারা বোর্ড টোর্ডে আছে, আপনি হিসাব করে দেখেন, যারা বোর্ডে যারা নতুন মনে করেন, এখন আপনি ব্যবসায়ী কেন করেন, আগের আইনমন্ত্রী লাইসেন্স দেয় নাই ব্যাংকের, ওই মধুমতি ব্যাংকের লাইসেন্স দেয় নাই আগের মেয়রকে। এগুলি তো ব্যবসায়ীর সাথে কোনো সম্পর্ক নাই। অতএব ব্যবসায়ী নন ব্যবসায়ী শোনা কথা হলো, আমি ওকেই ব্যবসায়ী মনে করি যে প্রকৃত অর্থে দেশে উৎপাদন করে, দেশের জন্য সম্পদ সৃষ্টি করে, সেই সম্পদ থেকে উনি কিছু আয় করে, আর বাকি সবগুলো হলো লুণ্ঠনকারী। বলুক ওনার কথা। পরিবর্তিত পরিস্থিতিতে যে এখন আপনারা নতুন যারা দায়িত্বে এসেছেন তারা সেই মানসিকতার কিনা, এবং যে আইন পরিবর্তনগুলোর কথা আমরা বলছি, পরিচালকরা কতদিন থাকবেন, চেয়ারম্যান কতদিন থাকবেন, এই যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো পরিবর্তনের ক্ষেত্রে আসলে আপনারা এখন যারা দায়িত্বে আছেন তারা কতটুকু স্বাগত জানাবেন, সেই বিষয়গুলো নিয়ে একটু জানবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নেব একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় ব্যাংক খাতের সংস্কার কোন পথে। জনাব আব্দুল্লাহ আল মিন্টু, বিরতির আগে আপনার কাছে যেমন জানতে চাচ্ছিলাম যে বিগত সময়ে আমরা দেখেছি যে আইনকে নানাভাবে নিজের ইচ্ছে মতো পরিবর্তন করা হয়েছে। এখন তো সেই আইনগুলো সংস্কারের প্রশ্ন আসবে, এবং যে প্রশ্নটি আমি জানতে চাচ্ছিলাম যে পর্ষদে উদ্যোক্তা পরিচালক হিসেবে সেই ব্যবসায়ীরাই আবার এসেছেন, তো তারা কি চাইবেন যে তাদের পক্ষে যায় না এমন আইনকে পরিবর্তন করে আবার একটা সংস্কারের যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা সেটি পূরণ করার ক্ষেত্রে তাদের মানসিকতা কি হবে? শুনেন, আপনি একটা নোয়াখালীতে একটা কথা আছে যে গরুকে জিজ্ঞাসা করি কোন আঙুল চালায় না। আপনি কেন, ওয়াই ইউ আর কনসার্ন যে আমরা ব্যবসায়ীরা যে কি মনে করে, বোর্ড সদস্যরা কি মনে করে? আপনি তো দুনিয়াতে বহু দেশে, সব দেশে তো ব্যাংক আছে, ব্যাংক ছাড়া কোনো দেশ আছে? তো আপনি দেখেন না ওই দেশের ব্যাংকের রুলস রেগুলেশন কী। এবং কথা হলো আমাদের বাংলাদেশে আপনার বেড়া দিয়েছেন ছাগল যেন খ্যাত না খাওয়া, তো ছাগলে খ্যাত খাওয়া শুরু করছে। সমস্যাটা তো আমাদের ওখানে। এই জন্য তো প্রথমে একটা লাইন বলছে আমাদের মনস্তাত্ত্বিক সংস্কার লাগবে একটা। এখন প্রবলেমটা হলো আইনের যতই আপনি সংস্কার করেন, যারা সেই আইনটা প্রয়োগ করে তারা যদি চোর হয়, তারা যদি অনৈতিক হয়, তারা যদি ঠিকমতো ইমপ্লিমেন্ট না করে, সে আইন করে কোনো লাভ আছে? এক আইন তো ছিল, ডক্টর ফখরুদ্দিন যখন বাংলাদেশের গভর্নর ছিল তখন প্রথমবারের মতো ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর জন্য আইন করা হয়েছে যে কোনো ডাইরেক্টর একটা না 2 টার্মের পেছনে থাকবে না, প্লাস দি এক্সিস্টিং সে যে টার্মে ছিল তখন। কেউ তো এই আইন মানে নাই। তো কোথায় ছিল আমাদের রাজনীতিবিদেরা তখন? তারপরে কথা ছিল যে এক ফ্যামিলির 2 জনের বেশি থাকতে পারবে না। তো আমরা চোখের সামনে তো এক ফ্যামিলির 7 জন 8 জন, আবার বাকি যেগুলি আছে তারাও কিন্তু তাদের মনোনীত কোনো কোম্পানির পক্ষে আসছে। তো
তখন তো কেউ আইন তো প্রয়োগ করে নাই। তো আপনার হাজারবার যদি সংস্কার করেন আর যদি আইন ঠিকমতো প্রয়োগ করা না হয় তাহলে কেউ আইন মানবে না। এটা হইল মানুষের চরিত্রের বৈশিষ্ট্য। এটা আমার ধর্মেও বলে, এটা আমিও বলতেছি আপনাকে। সমাজের চারিদিকে তাকালে আপনি দেখবেন ইন্ডিভিজুয়াল একজনকে ওজনকে দোষ দিয়ে আনলেন নাই। তবে বাংলাদেশে ব্যাংকিং খাতে আজকে যে দুরবস্থা, তার জন্য আপনি দেখেন প্রতিটি ব্যাংকে যেখানে বেশি দুরবস্থা সেখানে কোনো না কোনোভাবে বাংলাদেশ ব্যাংকের অবজারভার ছিল, ইনক্লুডিং আমার ব্যাংকে গত 10 বছর একটা না অবজারভার ছিল। আর একটা কথা আপনাকে বলি, কেন ব্যাংকিং খাত বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পেয়ার টু আদার কান্ট্রি। নর্মাল নিয়মে ব্যাংকে টাকা থাকে শর্ট টার্ম ডিপোজিট, 2 বছর, 1 বছর, 3 মাস, 6 মাস। অতএব আপনি শর্ট টার্ম ডিপোজিট নিয়ে যদি আপনি লং টার্ম লোন দেন সেটা ব্যাংকিং খাতের জন্য অত্যন্ত খারাপ। কিন্তু লং টার্ম লোন যদি আপনার না দেন তাহলে বিনিয়োগটা কীভাবে হবে? নর্মাল নিয়মে উন্নত দেশগুলোতে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল দেয় ব্যাংক, আর আপনার যে বিনিয়োগ যেটা করতে হয় লং টার্ম সেটা পান পুঁজিবাজার থেকে। আমাদের পুঁজিবাজার ওই অবস্থা আছে এখনও, সেটা নাই। অতএব পুঁজিবাজার ডেভেলপ হয় নাই, বা ওটাও চোর দ্বারা আবৃত্ত যদি আপনার ধরেন। কিন্তু আমরা তো আরেকটা ভয়ঙ্কর জিনিস করেছি, লিজিং কোম্পানির নামে আরেকটা মানে আমি বলতে করেছি। অতএব প্রথম কথা হলো যে আপনি যদি ইন দ্য অ্যাবসেন্স অফ ক্যাপিটাল মার্কেট ইউ আর রিলাইং অন দ্য ব্যাংক ফর লং টার্ম লোন বিনিয়োগ করার জন্য। অতএব যদি আপনি বিনিয়োগ যদি না করতে পারেন, বিনিয়োগ যদি বাধাগ্রস্ত হয়, তাহলে এমপ্লয়মেন্ট কীভাবে হবে? এটা তো একটা চক্র, এটা তো একটা, ইট ইজ নট এ ভিশিয়াস সাইকেল, বাট দ্য পজিটিভ সাইকেল হলো যে আপনার সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়বে। যে কোনো দেশে বিনিয়োগের 97% আসে নিজস্ব সঞ্চয় থেকে। তো আপনার সঞ্চয় যদি না বাড়ে বিনিয়োগ করতে হইব। তো সঞ্চয় যখন আপনার হবে বিনিয়োগ হবে। সঞ্চয়টা করতেছে ব্যাংকে, অতএব ব্যাংকে বিনিয়োগ করতেছে। সো বিনিয়োগ হলে মানে আপনার এমপ্লয়মেন্ট হবে। দেশে প্রতি বছর 25 থেকে 28 লক্ষ লোক চাকরি বাজারে আসতেছে। এই লোকগুলা কোথায় যাবে? রাস্তা ভবঘুরি হবে। এই জন্য আমি বলতে চাই, দেখেন এই ব্যাংকিং ব্যবস্থা যদি আপনার ঠিক না করেন এই মুহূর্তে, তাহলে অর্থনীতির কোনো দিক আপনি ঠিক করতে পারবেন না। আপনার কাছে আবারও আসবো। এই ব্যাংক ব্যবস্থা ঠিক করার ক্ষেত্রে বিশেষ করে সাবেক ব্যাংকাররা, বিশ্লেষকরা সবসময় একটি কথা বলেন যে পর্ষদকে আগে ঠিক হতে হবে। পর্ষদ যদি ঠিক হয় সেক্ষেত্রে ব্যবস্থাপনাটাও একটা সিস্টেমের মধ্যে চলে আসে। ওই পর্ষদের ক্ষেত্রে আমরা সবসময় শুনি যে স্বাধীন পরিচালক বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের যে ভূমিকাটি, আপনার কাছে একটু জানতে চাই। এখন যে অবস্থায় আমরা দেখি তারা তো সেই ভূমিকা রাখতে পারে না, তো সেখানে আসলে কি ধরনের সংস্কার জরুরি বলে মনে করেন? আমার যতটুকু জানা যে আগে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ নিয়োগের ক্ষেত্রে স্ক্রিনিং ক্রাইটেরিয়া ছিল, অর্থাৎ কি ভিত্তিতে একজনকে আপনি পরিচালক হিসেবে মনোনয়ন দিতে পারবেন, এবং সেই স্ক্রিনিং ক্রাইটেরিয়াগুলো মানে আমি সাম্প্রতিককালে যত ব্যাংক হয়েছে তাদের ডিরেক্টরদের তাকালে মনে হয় না যে সেই স্ক্রিনিং ক্রাইটেরিয়া কখনোই আসলে দেখা হয়েছে। অথচ ভারতের মতো দেশে এই ধরনের ক্রাইটেরিয়াগুলোকে অনেক গুরুত্বের সাথে দেখা হয়। এমনকি মাতৃভাই হয়তো একটু মিন্টু ভাই হয়তো একটু অন্যভাবে নেবেন। ভারতে কিন্তু চেষ্টা করা হয় যাতে ব্যাংকগুলোর ভিতরে ব্যবসায়ীরা যাতে কম ইনভলভ হতে পারেন। তার কারণ হচ্ছে যে ব্যবসায়ীদের একটা স্বাভাবিক প্রবণতা থাকে যে হ্যাঁ, ব্যাংক ব্যবস্থাকে তারা তাদের নিজেদের পুঁজির ব্যবহারের জন্য করতে, নেগেটিভ অর্থে না পজিটিভ অর্থেই হয়তো সেটা করতে পারেন, কিন্তু চেষ্টাই করা হয় ওই যে মিন্টু ভাই যেটা বলেছেন যে একটা মহৎ উদ্দেশ্যে সার্ভিস দেয়, সেই কারণে চেষ্টা করা হয় ব্যাংকের বোর্ডগুলোকে যতদূর সম্ভব ব্যবসায় মুক্ত রাখা, এবং সে কারণে স্ক্রিনিং ক্রাইটেরিয়াগুলোর ভিতর খুব বিশাল স্ক্রিনিং ক্রাইটেরিয়া থাকে। ঠিক তার ভিতরে সেই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের বিষয়টা তো আরও গুরুত্বপূর্ণ, যাতে যদি কখনো কোনো ডিরেক্টর লেভেলে যদি কোনো কলিউশন হয়, তার যাতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা যাতে তাদের স্বাধীন মতামতগুলো প্রকাশ করতে পারে এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তার জাজমেন্টগুলো হয়। এবং বাংলাদেশের ক্ষেত্রে ওই স্ক্রিনিং ক্রাইটেরিয়াগুলো কিন্তু রয়েছে। দুর্ভাগ্যবশত একটু আগে যেটা মাতুল ভাই বলেছিলেন যে, মিন্টু ভাই বলছিলেন যে আমাদের এই ইগুলোর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ভিতরেও নামে বেনামে বিভিন্নভাবে যারা
পরিচালক হয়েছেন সেই পরিচালকদের হয়তো মনোনীত কেউ কেউ চলে আসছেন। এমনকি আমি নিজেও জানি কাউকে কাউকে এমন অফার দেওয়া হয়েছে তিনি আসলে বেনামে আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে তিনি ব্যাংকে আসবেন, এইভাবে তাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে। সুতরাং প্রথমত আমাদের দরকার হচ্ছে ব্যাংকগুলোতে কারা পরিচালক হচ্ছেন বা স্বতন্ত্র পরিচালক হচ্ছেন এই স্ক্রিনিং ক্রাইটেরিয়াগুলোর ভিতরে ছাঁচে ফেলা, এবং এখন যারা হয়েছে তারা ভবিষ্যতের জন্য এই স্ক্রিনিং জিনিসটা দেখা দরকার হচ্ছে এক। দ্বিতীয় হলো কেন্দ্রীয় ব্যাংকের যে মূল দায়িত্ব, এই যে ব্যাংকের বোর্ড তার ঠিকমতো তার দায়িত্ব পরিপালন করছেন কিনা বা স্বাধীন পরিচালকরা তার দায়িত্ব পরিচালন করছেন কিনা। দুর্ভাগ্যবশত আগের কেন্দ্রীয় ব্যাংকের যারা গভর্নর এসছেন আগের সময়কালে, আমার কাছে কখনো মনে হয় নাই যে তারা আসলে এই বিষয়গুলোর ব্যাপারে সম্যকভাবে তারা গুরুত্ব দিয়ে কাজ করেছেন এই বোর্ডগুলোর ডিসিশন মেকিংয়ে। এমনকি অডিট করবার মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকা সত্ত্বেও আমরা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংকগুলো অডিটের জন্য পাঠাতেন না, এবং যারা যেতেন অডিটের জন্য যারা যেতেন কেন্দ্রীয় ব্যাংক থেকে তারাও আসলে সেইভাবে দেখে আসতেন না। এমনকি যারা দেখে আসলেও সেগুলোর ভিত্তিতে অ্যাকশন নেবার সিদ্ধান্তগুলো আসলে তাদের কাছ থেকে আসতো না। সুতরাং এই যে যেটা বলছিলেন মিন্টু ভাই যে বেড়া দিয়ে যে ক্ষেত প্রোটেক্ট করা, এই বেড়ার দায়িত্বটা আসলে কেন্দ্রীয় ব্যাংকের। তো আমরা চাইবো যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সেই এই দায়িত্বগুলো ডিউলি করবেন এবং কেন্দ্রীয় ব্যাংক সেই জায়গাটা ডিউ ডিলিজেন্সের মাধ্যমে করবেন। আপনার কাছে আবার আসবো আব্দুল আওয়াল মিন্টু, আপনার কাছে একটু জানতে চাই যে মানে অতীতের ঘটনাগুলো তো আমরা সবাই মোটামুটি জানি, এখন নতুন পরিবর্তিত পরিস্থিতিতে এখন যে সংস্কারের প্রক্রিয়াটি শুরু হয়েছে সেটি আসলে কি অবস্থায় আছে তার, এবং সেই সঙ্গে আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা বোর্ডে নিয়োগ পান, অনেকের সাথেই আমরা কথা বলে দেখেছি এখানে তার যে সুযোগ সুবিধা, তার যে ভাতা, সেটি আসলে এতটাই সামান্য যে এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা নাকি আসলে এই ফাইল বা এজেন্ডা যেগুলো মিটিংয়ে বড় বড় ফাইল থাকে এগুলো পড়ার খুব একটা স্পৃহা পান না। সেটি আগে একটু বলবেন যে আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা কি সুযোগ সুবিধা এখান থেকে পায়, এবং একই সাথে যে সংস্কারগুলো চলছে কি পর্যায়ে আছে। শুনেন, প্রথম কথা হলো এখনও কোনো সংস্কার পদক্ষেপ আমি দেখিনি। এইটুকু আমি বুঝি যে গত 15 বছর বা ইভেন বিয়ন্ড দ্যাটও যদি ধরেন, আমাদের একটা নৈতিকতার বড় অবক্ষয় হয়েছে। এখন আপনি যতই সংস্কার করেন, আমি জানি আপনার সংস্কার বলতেছেন প্রথম থেকেই, সংস্কার তো আমিও বলতে চাই, আপনাকে বলতে চাই সংস্কার আমরা যতই করি পরিবর্তন চাই আমরা, এই জন্যই সংস্কারের কথা বলছি। এখন কথাটা হলো পরিবর্তনটা এইগুলো যত প্রশ্ন করছেন বেশিরভাগই নৈতিকতার কথাটা আসছে এখানে। এখন আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বলতেছেন, আমরা তো ইন্ডিপেন্ডেন্ট আইনেই আছে, যত ডাইরেক্টর হবে তার 1/3 ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হইতে হবে। এবং অনেক ব্যাংকে কিন্তু বাংলাদেশ ব্যাংক অবজারভারও দিচ্ছে এবং ওদের উচ্চপদস্থ কর্মকর্তাকে দিচ্ছে। তাদের চুরি বেশি হয়েছে, আরও এতে চুরি আরও বেশি হয়েছে। এখানে ওই যে অনেক বিশ্লেষকই বলেন যে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের যেটি ভাতা প্রাপ্য বা রিমুনারেশন যেটাই বলি সেটি এতই সামান্য থাকে যে সেখানে ভালো লোক, অনেস্ট লোক যেতে চান না, চোররাই আসলে বেশি যান। ভাতাটা ওই বাংলাদেশ ব্যাংকের বা অন্য কোনো একটা ইনস্টিটিউশনের ওই একটা সার্কুলার অনুযায়ী দেয়। আমি কিন্তু গত মিটিংয়ে আমি বলছি যে ভাই এনারা তো আচ্ছা ঠিক আছে, আমি না ডিভিডেন্ড পাবো বছরে যদি ব্যাংক লাভ করে, কিন্তু এই বেতারা তো কিছুই পাবে না, ওনাদের বাতাটা বাড়াই দেন। এটা আমি বলছি ওনাদের, আমি কেন্দ্রীয় ব্যাংকে চিঠিও লিখতে বলছি যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের বা আপনার যেটা বলতেছেন এটা আমি নিজেই, আমি তো পাবলিকলি কথা বলতেছি, আপনি আবার ব্যাংকে চেক করে দেখেন। আমি গত মিটিংয়ে এই কথাটা বলছি, এই গত বৃহস্পতিবারের মিটিংয়ে। এখন আমি আপনাকে একটা কথা বলি, বারবাদে আমি ওই আমার নোয়াখালীর প্রবাদ চলে আসে আমার, যে মাছের পছন্দরে মাথা থেকে একটা দেশের একটা সমাজের মাথাটা কি? বাংলাদেশ ব্যাংক তো না, কেন্দ্রীয় ব্যাংকও না, আব্দুল আওয়াল মিন্টুও না, ব্যবসায়ীও না, সেটা হলো রাজনীতিবিদেরা, সেটা হলো দেশের রাজনীতি। যদি রাজনীতিবিদদের ভিতরে কোনো নৈতিকতা না থাকে, কেন আপনারা চাচ্ছেন যে একটা গোষ্ঠী যারা ব্যবসা করে
বা একটা গোষ্ঠী যারা অর্থনীতিবিদ বা একটা গোষ্ঠী যারা এর নাম কি আপনার ব্যাংক পরিচালনা করে, তাদের ভিতরে নৈতিকতা আসবে? আসল চুরি তো শুরু হয় ওখান থেকে। আপনি হাজার আইন করেন, হাজার সংস্কার করেন, যদি রাজনীতিবিদদের ভিতরে সততা না থাকে, তারা যদি চোর হয়, তাহলে সমাজের প্রতিটি খাতে তারা চোর বানাবে অমনি। যার জন্য বাংলাদেশ থেকে ভালো রাজনীতিবিদ চলে গেছে বহু আগে, এখন আর দেখি না। এখন রাজনীতিবিদ হইতে হইলে আপনাকে সংসদ সদস্য হইতে হইলে, এখন না মানে 3 মাস আগের কথা বলতেছি, হইতে হইলে আপনাকে মানুষ মারা জ্ঞান অর্জন করতে হইব। অন্তত কিছু 2-4 ডজন খুন না করলে তো আপনি সংসদে আসতে পারবেন না। সো আপনাকে খুন করতে হইব, গুম করার আপনার ওই মানে জ্ঞান থাকতে হইব। এটা তো অতীত সময়ের কথা। নতুন বা পরিবর্তিত বাংলাদেশে বা আগামী দিনে আসলে কি হওয়া উচিত বা কেমন হওয়া উচিত, আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে সেই বিষয়গুলো জানতে চাইবো, কিন্তু তার আগে আরেকটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় ব্যাংক খাতের সংস্কার কোন পথে। জনাব আব্দুল আওয়াল মিন্টু, বিরতির আগে যেমন কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে আসলে রাষ্ট্র পরিচালনা বা সরকার যে সিস্টেম, সেটিতে আগে হাত দিতে হবে। তো সেই জায়গা থেকে একটু জানতে চাই যে আমরা একটু স্বপ্নের কথা বা আশার কথা শুনতে চাই, কারণ অনেক রক্তের পরেই তো আসলে এই পরিবর্তিত পরিস্থিতিটি তৈরি হলো। সাধারণ মানুষ স্বস্তি পাবে কিনা আসলে, বা সেই স্বপ্নের পরিবর্তন সম্ভব কিনা, আমরা সেই পথে অলরেডি যাত্রা শুরু করেছি কিনা? শুনুন, এটা তো একটা কঠিন প্রশ্ন। এই সরকার তো যে অর্থে আমরা একটা সরকার দাবি করি যে গণতান্ত্রিক সরকার, সে অর্থে তো এটা গণতান্ত্রিক সরকার না, অর্থাৎ জনগণের প্রতিনিধিত্বশীল সরকার না, কিন্তু জনসমর্থিত। সেখানে ছাত্রজনরা সাপোর্ট করছে, উনিও সাপোর্ট করছে, আমিও সাপোর্ট করছি, আমার দলও সাপোর্ট করছে। তো জনসমর্থিত একটা সরকার। বাট জনসমর্থনের ভিত্তি কিন্তু সবসময় নড়বড়ে থাকে। যতদিন ওনারা জনগণ যা চাইবে এটা করতে পারবে, জনগণ সমর্থন দেবে। এবং আমাদের খুব অতীত ইতিহাস না, নিকট অতীতের ইতিহাস আছে যে যখন 1/11 সরকারি ধরেন যখন এসছিল, তখন এই দেশের শতকরা 80% লোক সাপোর্ট করছিল। বা সেই সাপোর্টটা কতদিন ছিল, পরের দিকে তো ছেড়ে দে মা কেঁদে মাসে কইয়া ওরা চলে গেছে। তো আমার কথা হলো যে দেখেন, মানুষ হিসাবে এদেশের একজন সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে আমি সবসময় আশাবাদী এবং আশার উপরে বেঁচে থাকতে চাই যে এই সরকার যেটা আমরা চাইছি সেটা করবে, মানে সংস্কার। এখন সংস্কারের অনেকগুলা শাখা প্রশাখা আছে, সাংবিধানিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, মানে ধরেন আইনের সংস্কার, এই ব্যাংক অর্থনৈতিক সংস্কার, যেমন আর্থিক খাতের সংস্কার, যেটা আমরা কথা বলতেছি এখন। এখন এই সংস্কারগুলো কি কি করবে ওনারা কিন্তু পুরোপুরি ক্লিয়ার না, তবে 6টা কমিশন করছে। আমি আশা করি ডিসেম্বর মাসে যখন ওনারা সংস্কারের রূপরেখা দিবে, তখন রাজনৈতিক দলগুলোর সাথে বসে ঐক্যমতে পৌঁছাতে হবে যে কোন কোন সংস্কার এখন ইমিডিয়েটলি করবে, কখন ইলেকশন দিবে, ইলেকশনের পরে যারাই সরকার গঠন করুক, তারা যেন এই ঐক্যমতে থাকে এই সংস্কারগুলো ওনাকে করতে ধারাবাহিকভাবে সেটি যাতে। আর যদি আমরা বলি যে সব সংস্কার ওনারা করবে, তো ওনাদের 20 বছর লাগবে। কিন্তু এটাও বুঝতে হবে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। বিকজ আমার নতুন প্রজন্ম, আমার প্রজন্ম যে যা চিন্তা করে, পরের প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা, তারা প্রযুক্তির দিকে অনেক অগ্রসরমান, জ্ঞান বিদ্যায় তারা অনেক বেশি ভালো, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ভালো করছে, তাদেরকে মানে তরুণদেরকে কাজের সুযোগ এই যে যারা প্রতি প্রজন্মের জন্য সংস্কার দরকার। বিকজ তাদের চিন্তা, তাদের মৌলিক চিন্তাধারা, তাদের আশা আকাঙ্ক্ষার সাথে যেন প্রতিফলন করে। এই জন্য সমাজ একটা সংস্কার একটা চলমান প্রক্রিয়া। অতএব আমাদের ভিতরে এই সরকারে বা সরকারের বাইরে যদি কেউ মনে করে যে বহুমুখী, বহুমাত্রিক এবং বহু সংস্কার ওনারা সব করবেন,
এটা ওনাদের ভুল ধারণা। খুবই অতএব ভালো। আমরা এটা- একদম আলোচনার শেষ দিকে আছি, 2 মিনিটের মতো সময় আছে। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে জানতে চাই যে আব্দুল্লাহ আল মিন্টু ভাই যেমনটা বললেন যে আসলে আমরা খুবই দৃশ্যমান কিছু এখনো দেখতে পারছি না, সেটি একটি প্রক্রিয়ার মধ্যে হয়তো আছে। আপনার কাছে একদম ছোট্ট করে জানতে চাই যে কোন কোন বিষয়গুলো আপনার কাছে বেশি জরুরি মনে হয় মনোযোগ দেওয়া এখন ব্যাংক খাতের ক্ষেত্রে? না, ব্যাংক খাতের ক্ষেত্রে আমার মনে হয় যে শুরুতে বোর্ড সংস্কার আমরা দেখেছি, যেগুলো করা হলো, বোর্ড রিস্ট্রাকচার করা হলো বিভিন্ন ব্যাংকগুলোর, সেটা আমার মনে হয় যে যৌক্তিকভাবেই সেটি করা হয়েছে। যে জায়গায় এখন আসলে হাত দেওয়া হয়নি সেটা হলো খেলাপি ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে কি প্রক্রিয়ায় গেলে আদতে পুনরুদ্ধার সম্ভব হবে, এখনও মনে হয় সেই জায়গাটি হয়নি। বলা হয়েছিল যে একটি ব্যাংকিং খাতের একটা কমিশন করা হবে, সংস্কার কমিশন করা হবে। আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমার ধারণা যে এই কমিশনটি দ্রুততর সময়ে করে তাদের মাধ্যমে কিছু সাজেশন নিতে পারে। আমি বরঞ্চ কিছুটা প্রত্যাশার কথা বলে শেষ করতে চাই, যেটা মিন্টু ভাই বললেন সেটা সূত্র ধরেই বলতে চাই। বরঞ্চ রাজনৈতিক দলগুলোর কাছে এরকম একটা ঐক্যমত্য পৌঁছানো যায় কি না যে নতুন নির্বাচিত সরকার যিনি আসবেন তিনি আর নতুন কোনো সনাতনী ব্যাংক দেবেন না, এরকম একটা ঐক্যমত দরকার। কারণ এই দেশে আর ব্যাংক প্রয়োজন নেই, সনাতনী ব্যাংক আর প্রয়োজন, বরং এরকম সংখ্যা কমিয়ে আনা উচিত। বরঞ্চ সংখ্যা আরও কনসলিডেশনের সুযোগ রয়েছে, সেটি হলো একটি দিক। দ্বিতীয় যেটি আমি চাইবো, যেটা বর্তমান গভর্নর এবং ভবিষ্যতের জন্য 3টা ইয়ার্ডস্টিক আমরা যদি ধরে দিতে পারি এই জায়গায় আমাদের পৌঁছতে হবে। এর একটি হলো যে ইসের ক্ষেত্রে লেন্ডিং রেটটিকে এটিকে কমিয়ে এনে এটিকে এক অঙ্কের ঘরে নিয়ে আসতে হবে ভবিষ্যতে, এরকম একটা লক্ষ্যে যেন কাজ করা হয়। এটি বেঁধে দিয়ে না, কম্পিটিটিভ ফোর্সে সেখানে নামিয়ে আসার চেষ্টা করতে হবে। মূল্যস্ফীতির হারটি এটিকে 5% নিচে রাখতে হবে এবং এক্সচেঞ্জ রেট যেটি বিনিময় হার সেটিকে 90-এর ঘরে নিয়ে আসতে হবে। সুতরাং এইরকম 3টি সূচকে যদি তারা যাবার জন্য উদ্যোগ নিতে পারেন এবং সেটিকে কম্পিটিটিভ সিস্টেমে, এটা একেবারে 9-6-এর মতো না হতে পারে, সেই 3টি আসলে আমার মনে হয় যে ওইভাবে যদি আগানো যায়, গভর্নর সেই রকম কিছু পদক্ষেপ নিয়ে যদি আগান, তাহলে হয়তো আগামী দিনের জন্য আমরা ব্যাংকিং খাতে কিছু ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আব্দুল্লাহ আল মিন্টু, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ থেকে ফিরব আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা। সবাইকে ধন্যবাদ।